হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি আজকে আবার একটা নতুন টপিকে। আজকে যেটা পড়বো আমরা, ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের যে আন্দোলনগুলো হয়েছিল তোমরা জানো, সেই আন্দোলনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল স্বদেশী আন্দোলন, বয়কট এবং স্বদেশী আন্দোলন। এবং তোমরা নিশ্চয়ই জানো যে স্বদেশী আন্দোলন ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের দিকটাকে নিয়ন্ত্রণ করেছিল এবং ভারতবাসী প্রথম নিজেদের আত্মশক্তির ওপর দাঁড়িয়ে লড়াইয়ের যে শক্তি পেয়েছিল, সেই শক্তি কিন্তু প্রথম দিয়েছিল এই স্বদেশী আন্দোলন। এবং এই স্বদেশী আন্দোলন নিয়ে আমরা আজকে পড়ব। স্বদেশী আন্দোলনের বিভিন্ন দিক আমরা আজকে আলোচনা করব। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট, স্বদেশী আন্দোলনের কারণ, স্বদেশী আন্দোলনের প্রভাব, স্বদেশী আন্দোলনের ফলে ভারতবর্ষের ইতিহাস কিভাবে পরিবর্তিত হলো, এই পুরো জিনিসটা আমরা আমাদের আলোচনায় রাখবো আজকে। এবং অবশ্যই এটা মনে রাখতে হবে, আজকে আমরা স্বদেশী আন্দোলনটাকে যেভাবে প্রেজেন্ট করব তোমাদের কাছে, সেটা হলো যে একেবারে স্বদেশী আন্দোলন থেকে যে কোয়েশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, সেই কোয়েশ্চেনগুলোর ওপর ডিপেন্ড করে আমরা আজকে টপিকটা পড়বো। কিন্তু আজকে এটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন নয়, আজকে টোটালি একটা ঘরোয়া আলোচনা আমরা করব স্বদেশী আন্দোলনের ওপর। এই স্বদেশী আন্দোলন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক অফ ডিসকাশন ইন্ডিয়ান হিস্ট্রিতে। এবং এই টপিক অফ ডিসকাশনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকগুলো আমরা এক এক করে উন্মোচিত করব, কারণ ফলাফল এইগুলো যে আমরা উন্মোচিত করব, কোন পয়েন্টগুলোকে সামনে রেখে একেবারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে WBCS যে ধরনের প্রশ্নগুলো আসে, সেইগুলোর অ্যাঙ্গেল থেকে আমরা বিচার করব আজকে স্বদেশী আন্দোলনের এই আলোচনাটাকে। এবং আমাদের প্রতি মুহূর্তে আমাদের এই আলোচনার ব্যাকগ্রাউন্ডে থাকবে বা আলোচনার ভিত্তি হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এই কোয়েশ্চেনগুলো। আমি এগুলো পড়াতে পড়াতে কোয়েশ্চেনগুলো বলতে থাকবো, তোমরা একটু ভালো করে ফলো করবে যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। এই স্বদেশী আন্দোলন যেটা ভারতের ইতিহাসকে পাল্টে দিয়েছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের গতিকে নিয়ন্ত্রণ করেছিল, সেই স্বদেশী আন্দোলন। আমরা প্রথমেই যেটা আসব, খুব স্বাভাবিক ব্যাপার, যেটা যে কোনো আন্দোলনের একটা প্রেক্ষাপট থাকে, যে কোনো আন্দোলনের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যে কোনো জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন আমি ক্লাস নিচ্ছি, দেখো আমার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই আন্দোলনের ইতিহাসে আমরা যেসব আন্দোলনগুলো পড়ি, প্রত্যেকটা আন্দোলনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট মানে তোমরা জানো, প্রেক্ষাপট মানে সোজা বাংলা ভাষায় কারণ। স্বদেশী আন্দোলনের কারণ কি, পরিষ্কার বাংলা ভাষায় এটা আমরা দেখব। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো বঙ্গভঙ্গ। আমরা যে 1905-এ যে স্বদেশী আন্দোলন দেখলাম, এই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রয়েছে মেনলি বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল। এটা তোমরা ছোটবেলা থেকে জেনে এসছো, এটা তোমরা পরিষ্কার একদম। এই বঙ্গভঙ্গ থেকেই শুরু হয়েছিল এই স্বদেশী আন্দোলনের যে কার্যকলাপ, সেই স্বদেশী আন্দোলন। অর্থাৎ বঙ্গভঙ্গকে প্রতিবাদ করে যে আন্দোলন তৈরি হয়েছিল, সেটাই হলো অ্যাকচুয়ালি স্বদেশী আন্দোলন। তো এই যে বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল, এই পার্টিশন অফ বেঙ্গল কেন হলো? পরীক্ষায় প্রশ্ন দেয়, পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ কেন হলো? কেন বাংলাকে ভাগ করার পরিকল্পনা নিল ব্রিটিশ সরকার? কেন মধ্যপ্রদেশকে ভাগ করলো না? কেন মহারাষ্ট্রকে ভাগ করলো না? কেন রাজস্থানকে ভাগ করলো না? কেন ভারত একদম বাংলাকে টার্গেট করলো? কেন বাংলাকে কেন ভাগ করার পরিকল্পনা নিল ব্রিটিশ সরকার? এটা আমাদের প্রথমে দেখতে হবে। বঙ্গভঙ্গের কারণ কি যদি এটা আমাদের জানতে হয়, তাহলে আমাদের এটা দুটো দিক আছে। একটা হলো ব্রিটিশ সরকার যে দিকটা দেখালো, সেটা একটা দিক। আর একটা মানে লর্ড কার্জন যে যুক্তিটা দেখিয়েছিলেন, সেই যুক্তিটা একটা। আর একটা হচ্ছে এই যুক্তির পেছনে আসল কারণটা কি ছিল, মানে হিডেন অবজেক্টিভ আর রিয়েল অবজেক্টিভ, দুটো জিনিস আমাদের দেখতে হবে। ফার্স্ট হচ্ছে কার্জন কি যুক্তি দেখালেন, কেন আমরা বঙ্গভঙ্গ করতে চলেছি, কেন ব্রিটিশরা বাংলাকে ভাগ করার পরিকল্পনা নিয়েছে। তোমরা জানো সেই সময় বাংলা, বম্বে এবং মাদ্রাস তিনটে প্রেসিডেন্সি ছিল। এই তিনটে প্রেসিডেন্সি মধ্যে এই বাংলা প্রেসিডেন্সিটা
মানে ব্রিটিশরা যে যুক্তিটা দেখালো যে বাংলা প্রেসিডেন্সিটা এত বড় প্রেসিডেন্সি যে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট থেকে শাসন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সুতরাং আমাদের বাংলাটাকে ভাগ করতে হবে ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স। এই শব্দটা মনে রেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স মানে প্রশাসনিক সুবিধের জন্য আমরা বাংলাকে ভাগ করছি, অর্থাৎ এর পেছনে আর কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক। তাহলে কার্জন যে যুক্তিটা দেখালো, ব্রিটিশ সরকার যে যুক্তিটা দেখালো, সেই যুক্তিটা ছিল কি না প্রশাসনিক। প্রশাসনিক কারণে বঙ্গভঙ্গ করতে চলেছে ব্রিটিশ সরকার, এইটা তারা দেখালো। কিন্তু ব্যাপারটা পুরোই একদম মিথ্যা। আসল যেটা ছিল, অন্তর্নিহিত উদ্দেশ্য যেটা ছিল, হিডেন অবজেক্টিভ বা লুক্কায়িত উদ্দেশ্য, যেটাকে আমরা বাংলায় ভালো বাংলায় বলতে পারি, সেই হিডেন অবজেক্টিভটা কি ছিল, সেই লোকানো উদ্দেশ্যটা কি ছিল? মোটেই প্রশাসনিক নয়, একেবারেই 100% রাজনৈতিক উদ্দেশ্য, 100% পলিটিক্যাল মোটিভ, পলিটিক্যাল অবজেক্টিভ। এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। অর্থাৎ কার্জন যেটা দেখালো সেটা প্রশাসনিক যুক্তি, আর অ্যাকচুয়াল যুক্তি ছিল এর পেছনে কি না রাজনৈতিক যুক্তি বা পলিটিক্যাল মোটিভ। তোমরা জানো যে সেই সময় আন্দোলনের যে ঢেউ উঠেছিল, সেই ঢেউ বাংলাতে সাংঘাতিক পরিমাণে দেখা দিয়েছিল। ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল বাংলার জাতীয়তাবাদী আন্দোলন, বাংলার বিপ্লববাদী আন্দোলন, বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলন সারা ভারতকে প্লাবিত করেছিল এবং বাংলা হয়ে উঠেছিল অন্যান্য রাজ্যের কাছে অনুপ্রেরণার উৎস। তাই ব্রিটিশরা ঠিক করলো বাংলার শক্তিকে আমাকে দুর্বল করে দিতে হবে। বাংলার শক্তিকে যদি দুর্বল করতে আমরা না পারি, তাহলে কিন্তু আমাদের এখানে রাজত্ব করাটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে, একটা পলিটিক্যাল ক্রাইসিস দেখা দেবে। আমরা যে একটা এত বড় কলোনি তৈরি করলাম, সে কলোনিটাকে আমরা ধরে রাখতে পারবো না কিছুতেই। সুতরাং আগে বাংলাকে টাইট করো, এবং এই উদ্দেশ্য নিয়েই পুরো এই প্ল্যানটা তৈরি করা হলো যে বাংলাকে ভাগ করো। তাহলে বাংলাকে ভাগ করার বঙ্গভঙ্গের দুটো উদ্দেশ্য। ব্রিটিশ সরকার যে উদ্দেশ্যটা দেখালো সেটা হলো প্রশাসনিক উদ্দেশ্য, আর এই প্রশাসনিক উদ্দেশ্যের পেছনে যেটা আসল কারণ ছিল সেটা হলো রাজনৈতিক কারণ বা রাজনৈতিক উদ্দেশ্য। প্রশাসনিক সুবিধের জন্য ব্রিটিশরা বলল, কিন্তু অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল বাংলায় হিন্দু এবং মুসলিমরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াইটা করছিল, সেই লড়াইটাকে ভেঙে দেওয়ার জন্য, সেই লড়াইটাকে অ্যাফেক্ট করার জন্য, সেই লড়াইটাকে স্তব্ধ করার জন্য, বা আমরা এক কথায় বলতে পারি জাতীয়তাবাদী আন্দোলনের ঢেউকে স্তব্ধ করে দেওয়ার জন্যই এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। একবার একটা প্রশ্ন এসেছিল যে হোয়াট ওয়াজ দ্য মেন মোটিভ অফ পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গলের মেন মোটিভটা কি ছিল? পার্টিশন অফ বেঙ্গলের মেন মোটিভটাই ছিল টু স্টপ দ্য টাইড অফ ন্যাশনালিজম ইন বেঙ্গল, টু স্টপ দ্য টাইড অফ ন্যাশনালিজম ইন বেঙ্গল। অর্থাৎ বাংলায় যদি বলি, তাহলে বাংলায় এর কথাটা দাঁড়াবে কি না, বাংলায় যে জাতীয়তাবাদের ঢেউ উঠেছিল জাতীয়তাবাদী আন্দোলনের, সেই ঢেউটাকে স্তব্ধ করে দেওয়ার জন্যই মেনলি এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিল, টু স্টপ দ্য টাইড অফ ন্যাশনালিজম ইন বেঙ্গল। কোয়েশ্চেনটা দিয়েছিল হোয়াট ওয়াজ দ্য মেন মোটিভ বিহাইন্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গের পেছনে মূল উদ্দেশ্য কি ছিল না, বাংলায় যে জাতীয়তাবাদী আন্দোলনের ঢেউ উঠেছে সেই ঢেউটাকে স্তব্ধ করে দেওয়া, এইটা ছিল মেন উদ্দেশ্য। এই নিয়েই 1905-এ বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার। তাহলে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটের মূল ঘটনা যেটা রয়েছে সেটা হলো বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল। আমরা নেক্সট যে পয়েন্টটা, এটা আমরা প্রেক্ষাপটটা আলোচনা করলাম, ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করলাম, অর্থাৎ সিদ্ধান্তটা নেওয়া হলো। নেক্সট আমরা দেখব এই পরিকল্পনা, পার্টিশন অফ বেঙ্গলের প্ল্যানিং,
দ্য প্ল্যানিং অফ পার্টিশন অফ বেঙ্গল, এই জায়গাটা থেকেও প্রশ্ন আসে। পার্টিশন অফ বেঙ্গলের প্ল্যানিং এর সঙ্গে আমরা কার কার নাম যোগ করতে পারি? আমরা দুটো নাম পাই যারা এই পার্টিশন অফ বেঙ্গলটাকে প্ল্যানিং করেছিল। এই প্ল্যানিং এর মধ্যে কিন্তু লর্ড কার্জন ছিলেন না। লর্ড কার্জনের নাম আমরা কোথায় পাই? যিনি পার্টিশন অফ বেঙ্গলটাকে অ্যাজ এ ভাইসরয় অফ ইন্ডিয়া, যেটাকে তিনি কি করেছিলেন না, যেটাকে তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন, যেটাকে তিনি প্রয়োগ করেছিলেন, সেখানে আমরা লর্ড কার্জনের নাম পাই। কিন্তু অ্যাকচুয়ালি যে দুজনের নাম এই পরিকল্পনার সঙ্গে যুক্ত, এই দুটো নাম আমাদের মনে রাখতে হবে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন মেনলি তদানীন্তন সেক্রেটারি অফ স্টেট বা তদানীন্তন ভারত সচিব লর্ড রিসলে। লর্ড রিসলে মেন প্ল্যানিংটা করেছিলেন, তিনি তখন ছিলেন সেক্রেটারি অফ স্টেট। এবং তোমরা জানো যে সেক্রেটারি অফ স্টেট এই পোস্টটা ছিল একটা ভীষণ ইম্পর্টেন্ট পোস্ট। এবং এই সেক্রেটারি অফ স্টেট পোস্টটা তোমরা পড়েছো যে এই পোস্টটা ক্রিয়েট হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী এইটা অ্যাকচুয়ালি এই আইনটা বা এটা নেওয়া হয়েছিল, নতুন পোস্টটা ক্রিয়েট করা হয়েছিল। কোর্ট অফ ডিরেক্টরস অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল, এই দুটো অর্গানাইজেশনকে বন্ধ করে দিয়ে, দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানকে অ্যাবলিশ করে দিয়ে তৈরি করা হয়েছিল এই সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেট পোস্টটা হোল্ড করছিলেন তখন কে না, সেই লর্ড রিসলে, যিনি মেন পরিকল্পনাটা তৈরি করেছিলেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা নাম আমাদের জেনে রাখতে হবে যে এই পরিকল্পনার ড্রাফটটা করলো কে বা খসড়াটা তৈরি করলো কে, অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্কটা ছিলেন অ্যাকচুয়ালি, মানে যার মস্তিষ্ক প্রসূত তিনি হচ্ছেন রিসলে। আর সেই রিসলের এই চিন্তাধারাটাকে যিনি ড্রাফটিং করলেন তার নাম হলো অ্যান্ড্রিউ ফ্রেজার। অ্যান্ড্রিউ ফ্রেজার ইনিও একজন উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারী। অ্যান্ড্রিউ ফ্রেজার ইনি ড্রাফটিংটা করলেন, খসড়াটা তৈরি করলেন। কিসের খসড়া তৈরি করলেন না, যে পরিকল্পনাটা তৈরি করেছিলেন, যে পরিকল্পনাটা করেছিলেন বঙ্গভঙ্গের, তিনি হচ্ছেন সেই রিসলে। রিসলের এই চিন্তাধারাটাকেই লিখিত রূপ দিয়েছিলেন যিনি, তিনি হলেন অ্যান্ড্রিউ ফ্রেজার। তাহলে পরিকল্পনা যদি আমরা দেখি, বঙ্গভঙ্গের পরিকল্পনার ব্যাপারটা যদি আমরা দেখি, তাহলে এই বঙ্গভঙ্গের পরিকল্পনায় আমরা দুজনের নাম পেলাম। একজন হলেন রিসলে, আর একজন হলেন কি না অ্যান্ড্রিউ ফ্রেজার। নেক্সট আমাদের জানতে হবে, বঙ্গভঙ্গ হলো 1905, আমরা সবাই জানি। বাট এই প্ল্যানিংটা হয়েছিল কিন্তু 2 বছর আগে, অ্যাকচুয়ালি 1903-তে। আমি যে প্ল্যানিংয়ের কথা বললাম, সেই প্ল্যানিংটা হয়েছিল কিন্তু 1903-এ। পরীক্ষায় প্রশ্ন দেয় বঙ্গভঙ্গের পরিকল্পনা কত সালে হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গলের প্ল্যানিংটা মেনলি কত সালে হয়েছিল, এই কোয়েশ্চেনটা দেয়। কিন্তু এই প্ল্যানিংয়ে যখন অপশানে যখন দেয় 1905ও দিয়ে দেয়, বলে বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে হলো, তোমাকে 1905 তোমাকে দিয়ে দেবে ওই অপশানের মধ্যে। সেখানে 1903ও থাকবে, 1905ও থাকবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, বঙ্গভঙ্গর যে কোনো জিনিস দেখলেই 1905-এর দিকে দৌড়ায়, বুঝতে পারলে? কিন্তু এখানে 1905 উত্তর হবে না। প্ল্যানিংটা হলো 1903-এ, যে প্ল্যানিংটার সঙ্গে যুক্ত রিসলে এবং অ্যান্ড্রিউ ফ্রেজার। এবং 1903-এ পরিকল্পনা হলো। এবং এই যে বঙ্গভঙ্গের পরিকল্পনা, পরীক্ষায় প্রশ্ন দেয় বঙ্গভঙ্গের পরিকল্পনাটা কি নামে পরিচিত। বঙ্গভঙ্গের যে প্ল্যানিংটা হলো, দ্য প্ল্যানিং অফ পার্টিশন অফ বেঙ্গল, দ্য প্ল্যান অফ পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ নোন অ্যাজ। পার্টিশন অফ বেঙ্গলের যে প্ল্যানটা করলেন যিনি, মানে প্ল্যানটা যেটা হলো, সেই প্ল্যানটাকে বলা হলো সেক্রেটারি অফ স্টেটের নাম অনুযায়ী রিসলে প্ল্যান। তাহলে রিসলে প্ল্যান 1903-এ নেওয়া হলো। রিসলে প্ল্যানটা কি? What was Risley plan? The Risley plan was nothing but the plan of partition of Bengal.
এটা বঙ্গভঙ্গের পরিকল্পনাটাকেই বলা হলো রিসলে প্ল্যান। যেহেতু রিসলে করেছিলেন, রিসলে তখন সেক্রেটারি অফ স্টেট, তো সেই রিসলে প্ল্যান। তাই রিসলে প্ল্যান কত সালে নেওয়া হলো? তোমায় যদি প্রশ্ন দেয় রিসলে প্ল্যান কত সালে নেওয়া হলো, তোমার উত্তর হবে 1905 নয়, 1903। তাহলে আমরা প্রেক্ষাপটটা পেলাম। আমি একটা একটা করে লেভেলে আসবো, একটা একটা করে অ্যাসপেক্টে আসবো যেখান থেকে প্রশ্ন দেয়, এবং এই টপিক ডিসকাশনের সঙ্গে সঙ্গে আমি যে প্রশ্নগুলো এখান থেকে হতে পারে সেগুলো আমি বলছি, তোমরা একটু ভালো করে ধৈর্য ধরে একটু ফলো করো, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু শুধু বিসিএস নয়, যে কোনো পরীক্ষার জন্য স্বদেশী মুভমেন্ট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং সেই পার্টগুলোতে কম্পিটিটিভ এক্সামগুলোতে আমি আবার একবার রিপিট করিয়ে দিই, যে যে প্রশ্নগুলো দেয় সেইগুলো নিয়েই, সেই জায়গাগুলো নিয়েই আমি মানে এখানে টপিক ডিসকাশনটা করব। আমরা অলরেডি দুটো টপিক পড়লাম, একটা হচ্ছে তার প্রেক্ষাপট, তারপরে আমরা গেলাম যে প্রেক্ষাপট হিসেবে আমরা বঙ্গভঙ্গের কথা পেলাম, এবং বঙ্গভঙ্গ কেন হলো সেটা আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা এখন আলোচনা করলাম যেটা বঙ্গভঙ্গের পরিকল্পনাটা কারা করলো, বা এই পরিকল্পনাটা কত সালে হলো, এবং এই পরিকল্পনার সঙ্গে কোন কোন ব্রিটিশ ব্যক্তিত্ব রিলেটেড। ইটস ওকে। আমরা এবার আসবো আমাদের নেক্সট আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে। পরিকল্পনা হয়ে গেল, পুরো প্ল্যানিং রেডি, এইবার কি হবে? এইবার ফাইনালি একটা অ্যানাউন্সমেন্ট হবে, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তোমরা নিশ্চয়ই জানো যে প্ল্যানিংটা নেবার পর, যে কোনো প্ল্যানিং নেবার পর গভর্নমেন্ট থেকে যে প্ল্যানিংগুলো নেওয়া হয়, সেই প্ল্যানিংগুলো নেওয়ার পর একটা অফিসিয়াল একটা ঘোষণা করা হয় যে আমরা এই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করতে চলেছি। হঠাৎ করে তো একটা দিন ইমপ্লিমেন্ট করে দেওয়া হয় না, তার আগে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়। এই বঙ্গভঙ্গের অ্যানাউন্সমেন্ট, এইখান থেকে আমাদের জানতে হবে বঙ্গভঙ্গের অ্যানাউন্সমেন্টটা কবে হয়েছিল, সরকারের পক্ষ থেকে কবে বঙ্গভঙ্গের অ্যানাউন্সমেন্টটা করা হলো। ভীষণ ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গের অ্যানাউন্সমেন্ট কবে হলো, আর সেই অ্যানাউন্সমেন্টটা কবে ইমপ্লিমেন্টেড হলো, এই দুটো বিগ কোয়েশ্চেন্স একেবারে, এবং দুটো ভীষণভাবে গুলিয়ে ফেলে সমস্ত স্টুডেন্টরা। এখানে আমি দুটো ডেট বলবো, একটা গভর্নমেন্ট ডিক্লারেশনের ডেট আর একটা ইমপ্লিমেন্টেশনের ডেট। ইমপ্লিমেন্টেশনের ডেটটা আমরা সবাই পড়ে যাই, আর কি করে যখন এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের ডেটটা পরীক্ষায় চায় তখন আমরা সেই ডেটটাকেই অপশানে রাইট করার চেষ্টা করি, এবং টোটালি মিস হয়, টোটালি ভুল হয়। ফার্স্ট আমরা দেখব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হলো। একদম ডেটটা, তোমার জন্ম তারিখ যেমন তুমি মনে রাখো, তোমার যেদিনকে জন্ম সেই জন্মদিন, যেমন জন্মদিনের তারিখ যেমন তোমরা মনে রাখো, তেমনি আমাদের এই যে একটা 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 ষড়যন্ত্র বাংলার মানুষের বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, শুধু বাঙালি বা বাংলা বলবো কেন, সারা ভারতবাসীর এগেনস্টে এই যে একটা কনস্পিরেসি, সাংঘাতিক কনস্পিরেসি 1905-এ, এর অ্যানাউন্সমেন্টটা কবে হলো, কিভাবে বাংলাকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ব্রিটিশ সরকার। দেখো, পরিকল্পনা হলো, পরিকল্পনার পর সেই পরিকল্পনাটাকে ইন্ট্রোডিউস বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইন্ট্রোডিউস করার আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করলেন ব্রিটিশ সরকার 19 জুলাই 1905। 19 জুলাই, 19 জুলাই, খেয়াল রেখো, 19 জুলাই তারা অ্যানাউন্সমেন্ট করলো। মাইন্ড দ্যাট, 19 জুলাই অ্যানাউন্সমেন্ট হলো, ইমপ্লিমেন্টেশন কিন্তু হলো না। অ্যানাউন্সমেন্ট আর ইমপ্লিমেন্টেশনের সঙ্গে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। অ্যানাউন্সমেন্ট করলো সরকার যে আমরা বঙ্গভঙ্গ করতে চলেছি, আমরা বঙ্গভঙ্গ করতে চলেছি, তোমরা তৈরি থাকো, তোমরা রেডি থাকো। সেটা কবে হলো? সেটা হলো 19 জুলাই, সেই ঐতিহাসিক ডিক্লারেশন, একটা কালা ঘোষণা, একটা ব্ল্যাক ডিক্লারেশন, একটা নেগেটিভ ডিক্লারেশন করা হলো 19 জুলাই এই দিনটায়। আর ইমপ্লিমেন্টেশনটা কবে হলো, এই বঙ্গভঙ্গটাকে ইমপ্লিমেন্টেশন কবে করা হলো,
সেই ডেটটা তোমরা সবাই জানো 16ই অক্টোবর, 16th অক্টোবর। 16th অক্টোবর সালটা আমরা অনেকেই জানি, এটা খুব পরীক্ষায় দেয়। কিন্তু যদি বলে অ্যানাউন্সমেন্ট কবে হলো, এই কোয়েশ্চেনটা যখন দেয় অপশানে 19 তারিখও থাকবে, 16 তারিখও থাকবে, 19শে জুলাইও থাকবে, 16ই অক্টোবরও থাকবে। এই দুটোতে কনফিউশন হয় স্টুডেন্টদের মধ্যে, এবং ওই 16ই অক্টোবরটাকে অনেকে দাগ দিয়ে চলে আসে। অ্যানাউন্সমেন্ট আর ইমপ্লিমেন্টেশনের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে রিয়েলাইজ করতে না পেরে ওই 16ই অক্টোবরের উপর ঝাঁপিয়ে পড়ে সবাই। কমপ্লিটলি রং। যদি অ্যানাউন্সমেন্ট বলে তাহলে 19শে জুলাই 1905, আর যদি বলে এটাকে ইমপ্লিমেন্ট হলো কবে, এটা ইমপ্লিমেন্টেশন কবে হলো, তাহলে অবভিয়াসলি 16ই অক্টোবর or 16th of October 1905। আমরা এই দুটো জিনিস আমরা দেখলাম, বঙ্গভঙ্গের পরিকল্পনা আর বঙ্গভঙ্গের ঘোষণা। 19শে জুলাই বাঙালি, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেল যে ব্রিটিশরা এরকম একটা মানে একটা যাকে বলা হয় এরকম একটা বাজে কাজ করতে চলেছে ব্রিটিশ সরকার। বাঙালি প্রস্তুত হতে শুরু করলো, বাংলার মানুষ নিজেদের তৈরি করতে শুরু করলো, এবং শুধু বাংলার মানুষ নয়, শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের মানুষ তৈরি হতে শুরু হলো। আগুন জ্বলতে চলেছে। এটা ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে একটা এত বড় ডিসিশন তারা নিতে যাচ্ছে, এর বিরুদ্ধে একটা নেগেটিভ রিপারকেশন একটা হবেই। এবং 7th of August 1905 টাউন হলে 1905 7th August, জুলাই 19শে জুলাই ঘোষণা হয়েছে। মাইন্ড দ্যাট 19 জুলাই ডিক্লারেশন হয়ে গেছে। ওকে, 7th August কলকাতার টাউন হলে একটা ঐতিহাসিক সভা ডাকা হলো। সেই সময়কার সব বিগ শট যারা, সেই সময়কার যারা বিখ্যাত নেতা, জাতীয়তাবাদী নেতা, তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং তারা সেখানে উপস্থিত হয়ে এস.এন. ব্যানার্জির মতো লিডাররা, অশ্বিনী কুমার দত্তের মতো লিডাররা সেইখানে উপস্থিত হয়ে তারা তারা ওথ নিয়েছিল, তারা রেজলিউশন নিয়েছিল যে আমরা যেভাবেই হোক এখানে আটকাবো, বয়কট আমরা করবই। এবং কার্জন যেখানে বলেছিলেন পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট, কার্জন বলেছিলেন পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট, পার্টিশন অফ বেঙ্গল হবেই। কাউর বুকের পাটা নেই, কোনো বাঙালির বুকের পাটা নেই, কোনো ভারতীয়র বুকে পাটা নেই বঙ্গভঙ্গ আটকায়, আমরা বঙ্গভঙ্গ করবই। এটা কার্জন বলেছিলেন, পরীক্ষা এসেছিল তোমরা জানো BCS এ, হু সেড পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট। ওকে, এই যে ঘোষণাটা, কার্জনের এই যে ঘোষণাটা, এস.এন. ব্যানার্জি দেখিয়ে দিল, কার্জন তুমি যতই অ্যাগ্রেসিভ হও না কেন, আমি তার থেকে আরো বেশি অ্যাগ্রেসিভ। এর উত্তরে, এই কথাটার উত্তরে কি বললেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? এটা নিয়েও প্রশ্ন এসছে যে উই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল। বিখ্যাত কথা, তোমরা যারা পরীক্ষা দাও, যারা প্রিভিয়াস এর কোয়েশ্চেন দেখেছো, BCS এই স্টেটমেন্টটা দিয়েছিল, উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল আনসেটেল। উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল আনসেটেলড। অর্থাৎ বঙ্গভঙ্গের স্থির সিদ্ধান্তকে আমরা ভেস্তে দেবই। সাংঘাতিক চ্যালেঞ্জ জানালেন আমাদের ভারতবর্ষের, বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত জাতীয়তাবাদী নেতা, জাতীয়তাবাদের জনক, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জ করলেন যে আমরা এটাকে ভেস্তে দেবই, আমরা এটাকে ভেস্তে দিয়ে দেখাবই সারা বাংলার মানুষকে, সারা ভারতের মানুষকে। সুতরাং উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল আনসেটেলড। এই দুটো স্টেটমেন্ট পরীক্ষায় আসে। কার্জনের কথা, উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট
পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত এটা আমাদের স্থির সিদ্ধান্ত। আর সেটাকে চ্যালেঞ্জ করে এস এন ব্যানার্জি বললেন, উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল আনসেটেলড। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কথা রেখেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার এই স্টেটমেন্টের প্রতি কি যথোচিত মর্যাদা দিয়েছিলেন? সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল কি আনসেটেলড হয়েছিল? পার্টিশন অফ বেঙ্গলের স্থির সিদ্ধান্তকে কি বাংলার মানুষ, ভারতের মানুষ ভেস্তে দিতে পেরেছিল? হ্যাঁ কি না? পেরেছিল। পেরেছিল। আর পেরেছিল বলেই এই আন্দোলনের চাপে পড়ে আমরা দেখলাম 1911 সালে, তোমরা জানো, লর্ড হার্ডিঞ্জ এর রাজত্বকালে ব্রিটিশ সরকার এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত উইথড্র করতে বাধ্য হলো। তোমরা জানো পার্টিশন অফ বেঙ্গল উইথড্র হয়েছিল 1911-তে। এই কোয়েশ্চেনটা বহু পরীক্ষায় আসে, তোমরা সবাই জানো। লর্ড হার্ডিঞ্জ আমাদের তখন ভাইসরয়। এইবার একটা প্রশ্ন ফলো করো ভালো করে, বিসিএস এসেছিল, দারুণ একটা ব্রিলিয়ান্ট একটা কোয়েশ্চেন। এই সোজা এই ট্র্যাডিশনাল কোয়েশ্চেনটাকে কিভাবে ঘুরিয়ে দিয়েছিল দেখো, কি সুন্দর অ্যাপ্রোচ করেছিল কোয়েশ্চেনটার মধ্যে। বঙ্গভঙ্গ কবে প্রত্যাহৃত হয়েছিল? সিম্পল কোয়েশ্চেন এটা। এইটাকে কিভাবে ঘুরিয়ে দিয়েছিল একবার ভালো করে শোনো। বিশেষ প্রিলিমসে একবার প্রশ্ন এসেছিল যে ইন হুইচ ইয়ার, 4টে ইয়ার দিয়ে দিয়েছিল, তার মধ্যে বলেছিল ইন হুইচ ইয়ার দ্য সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ আনসেটেলড। পুরো ওই কার্জন আর এস এন ব্যানার্জির কথাটাকে পাঞ্চ করে কোয়েশ্চেনটা দিয়েছিল। এস এন ব্যানার্জি যে কথাটা বলেছিল সেই কথাটাকে কাজে লাগিয়েই প্রশ্নটা করেছিল, ইন হুইচ ইয়ার দ্য সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল বিকেম আনসেটেলড। কত সালে এই বঙ্গভঙ্গের স্থির সিদ্ধান্ত ভেস্তে গেল? 1911। উত্তরটা 1911। বুঝতেই পারছো কত সুন্দর একটা প্রশ্ন বিশেষ প্রিলিমসে এসেছিল এটা নিয়ে। সুতরাং বঙ্গভঙ্গের ঘোষণা, বঙ্গভঙ্গের প্রয়োগ আমরা দেখলাম। বঙ্গভঙ্গের ঘোষণা এবং বঙ্গভঙ্গের প্রয়োগ। বঙ্গভঙ্গ ইমপ্লিমেন্টেশন হলো গিয়ে কবে না, মেনলি তোমার 19শে জুলাই অ্যানাউন্সমেন্ট, 16ই অক্টোবর এটা ইমপ্লিমেন্টেশন হলো। নেক্সট আমরা যেটায় আসবো, এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাঙালি, বাংলার মানুষ, ভারতের মানুষ এই বঙ্গভঙ্গের উত্তরটা কিভাবে দিল? বাঙালি বা বাংলার মানুষ এই বঙ্গভঙ্গের এই যে অবিচার, এইটার উত্তরটা কিভাবে দিল? এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুরু হলো বয়কট এবং স্বদেশী মুভমেন্ট, যেটাকে আমরা বলতে পারি বয়কট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দুটো দিক ছিল এই আন্দোলনের। বঙ্গভঙ্গের বিরুদ্ধেই শুরু হলো স্বদেশী আন্দোলন, শুরু হলো বয়কট আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুটো দিক, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। ইতিবাচক দিক আগে কোনটা? আমরা আগে নেতিবাচক দিকটা দেখি। নেতিবাচক দিকটাকে বলা হলো বয়কট, আর ইতিবাচক দিকটাকে বলা হলো কি না স্বদেশী। একটা ধ্বংসাত্মক, একটা গঠনাত্মক। কি ধ্বংস করবে? বয়কট মানে কি? যা কিছু ব্রিটিশ সমস্ত বয়কট করবো আমরা। তাদের গান, তাদের সাহিত্য, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের চিত্রকলা, তাদের অফিস আদালত, এভরিথিং ফ্রম এ টু জেড, যা কিছু ব্রিটিশ, আমরা কিচ্ছু মানব না, আমরা সব বয়কট করব। কিন্তু বয়কট করলেই তো হবে না। আমি বিদেশি স্কুলে যাব না, কিন্তু আমাকে তো পড়াশুনো করতে হবে। আমি বিদেশি সাবান মাখবো না, কিন্তু আমাকে তো সাবান মাখতে হবে। সাবান না মেখে তো থাকার কোনো উপায় নেই। আমি বিদেশি দেশলাই কাঠি জ্বালাবো না, কিন্তু আমাকে তো দেশলাই কাঠিটা জ্বালাতেই হবে। আমি বিদেশি বস্ত্র ছোঁবো না হাত দিয়ে,
কিন্তু আমাকে তো বস্ত্র পরতে হবে, আমাকে তো জামা কাপড় পরতে হবে। কেন আমি এই কথাগুলো বলছি? স্বদেশীর উদ্ভব, স্বদেশীর কনসেপ্টটা কিভাবে এলো? এই বয়কট থেকেই এলো। এটা একটা আন্দোলনেরই একটা নেতিবাচক দিক। একটা আমরা যে গ্রহণ করব না, এটা হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ধ্বংসাত্মক দিক। কি ধ্বংস হবে? এখানে কোন ধ্বংসের কথা বলা হচ্ছে? এখানে কোন জিনিসটাকে ডিস্ট্রয় করার কথা বলা হচ্ছে? এই বয়কট করে আমার হবে কি? বয়কটের আলটিমেট অবজেক্টিভ কি হবে? আলটিমেট অবজেক্টিভ একটাই, ব্রিটিশ অর্থনীতিকে শেষ করে দাও, ব্রিটিশ ইকোনমিকে গোল্লায় পাঠাও, ব্রিটিশ ইকোনমিকে একেবারে জিরোতে পৌঁছে দাও, তাদের মেরুদণ্ড ভেঙে দাও। তোমরা জানো একটা ইকোনমি ভেঙে দেওয়া মানে একটা জাতির, একটা দেশের পুরো মেরুদণ্ড ভেঙে যাওয়া। সুতরাং বয়কটের উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ অর্থনীতিকে অ্যাটাক করো, ব্রিটিশ অর্থনীতিকে শেষ করে দাও। ব্রিটিশের অর্থনীতি শেষ হলে ব্রিটিশের মেরুদণ্ড ভাঙবে। ব্রিটিশের মেরুদণ্ড যদি ভাঙে, তাহলে এই যে আমাদের ওপর এত অত্যাচার, সেই অত্যাচারকে তারা আর কন্টিনিউ করতে পারবে না। সুতরাং বয়কটের মধ্যে রয়েছে ধ্বংসের একটা আওয়াজ, ধ্বংসের শব্দ পাই। কিসের ধ্বংস? ব্রিটিশ অর্থনীতির ধ্বংস সাধন। আর সেই ধ্বংস থেকে উঠে আসছে আর একটা গঠনাত্মক দিক, আর একটা জিনিস তৈরি হচ্ছে। একটা দিক ভাঙছে, আর একটা দিক গড়ছে। ব্রিটিশ অর্থনীতি ভাঙছে, অন্যদিকে ভারতীয় অর্থনীতির প্রকাশ ঘটছে, ভারতীয় অর্থনীতি ডেভেলপ করছে। স্বদেশীর উদ্দেশ্য কি ছিল? ভারতের অর্থনীতিকে, আলটিমেট উদ্দেশ্য কি ছিল? সমস্ত ক্ষেত্রে ভারতীয়দের যে আত্মসম্মান, ভারতীয়দের যে ডিগনিটি, ভারতীয়দের যে ঐতিহ্য, যেটাকে বারবার ব্রিটিশরা ভাঙার চেষ্টা করেছে, সেইটাকে তুলে ধরা, সেইটাকে নিয়ে আসা। অর্থাৎ স্বদেশী কোন জিনিসটাকে তৈরি করলো? ভারতীয়দের যে আইডেন্টিটি ক্রাইসিস চলছিল, ব্রিটিশরা যেটা তৈরি করছিল, যে ভারতীয়রা কিচ্ছু পারে না, ভারতীয়রা কিচ্ছু নয়, ভারতীয়রা একটা অসভ্য বর্বর জাতি, এদেরকে সভ্য করার জন্যই আমরা ভারতবর্ষে এসেছি। ব্রিটিশ সরকার যে কথাটা বলতো তোমরা সবাই জানো। ব্রিটিশ সরকার কি বলতো? আমরা কেন ভারতবর্ষে এসেছি? আমরা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছি, একটা অসভ্য বর্বর জাতিকে সভ্য করার জন্য এসেছি, যেটাকে ইতিহাসের ভাষায় বলা হয় সিভিলাইজিং মিশন। সিভিলাইজিং মিশন। তো এইটাকে ভাঙার জন্যই স্বদেশী। তাহলে যদি বলে কোনটা আগে, দুটোই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বয়কট এবং স্বদেশী। যদি বলে কোনটা আগে, আগে বয়কট না আগে স্বদেশী? ন্যাচারালি বয়কট আগে। বয়কট না করলে, যদি জিনিসটার অভাব যদি আমি না বুঝতে পারি, তাহলে আমার স্বদেশী চিন্তাটা আসবে কোত্থেকে? আমি এক্ষুনি বললাম, আমি বিদেশি সাবান ছোঁবো না, কিন্তু বিদেশি সাবান যে আমি ছোঁবো না, এই যে একটা সাবানের অভাব আমি একটা ফিল করছি, এই অভাবটাকে আমাকে পূরণ করবে কে? স্বদেশি সাবান। আমি একটা এক্সাম্পল দিলাম। স্বদেশি সাহিত্য, স্বদেশি গান, এগুলোকে আমাকে ফিল আপ করবে। সুতরাং একদিকে ধ্বংস, একদিকে গঠন। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুটো দিক, একটা গঠনাত্মক দিক, একটা ধ্বংসাত্মক দিক। ধ্বংসাত্মক দিকটাকেই আমরা বলছি বয়কট। কি ধ্বংস হবে? ব্রিটিশ অর্থনীতি ধ্বংস হবে। আর অন্যদিকে স্বদেশী, এটা হলো একটা গঠনাত্মক দিক। কিসের গঠন হবে? ভারতের অর্থনীতি, বাংলার অর্থনীতি। সুতরাং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আমরা দুটো দিক পেলাম, এই স্বদেশী আর বয়কট। স্বদেশী শব্দটা একটা সাংঘাতিক শব্দ, স্বদেশী। তোমরা কিন্তু ভেবো না এই স্বদেশীর কনসেপ্টটা ওই 1905-এই প্রথম এলো, এটা কিন্তু ভুল। স্বদেশীর কনসেপ্ট কিন্তু আমাদের দেশে অনেক 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 আগে এসছে, অনেক আগে, অনেক, এর প্রায় 50 থেকে 60 বছর আগে।
এই যে স্বদেশী, আমরা স্বদেশী বললেই আমরা বলি এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের স্বদেশী, তা নয়, একেবারেই নয়। স্বদেশীর যে ভাবনা, স্বদেশীর যে চিন্তাধারা, এটা কিন্তু আমরা অনেক আগে দেখেছি। এবং স্বদেশীকে আমরা, এই স্বদেশীর এই যে কনসেপ্টটা, এর তিনটে পরিষ্কার দেখতে পাই। এই স্বদেশী আন্দোলন মানে 1905-এর স্বদেশী আন্দোলন নয়। স্বদেশী আন্দোলন এর আগেও হয়েছে, স্বদেশী আন্দোলনের সময় তো হয়েছে, আবার স্বদেশী আন্দোলনের পরেও স্বদেশী আন্দোলন হয়েছে। আমি একটু ফেজগুলো বলবো, স্বদেশী আন্দোলনের এই ফেজগুলো। প্রথম স্বদেশী আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে যেটা হয়েছিল, সেটা শুরু করেছিল দাদাভাই নওরোজিরা। দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, দাদাভাই নওরোজি, এদের হাত ধরেই কিন্তু স্বদেশী আন্দোলন প্রথম এসেছিল। তখন কংগ্রেস কোথায়, তখন বঙ্গভঙ্গ কোথায়। এবং সেই সময়টায় প্রচুর পরিমাণে বিদেশি বস্ত্র আসছিল ব্রিটেন থেকে ইন্ডিয়াতে। তার ফলে কি হচ্ছিল, ভারতীয়দের যে ঐতিহ্য মসলিন, ভারতীয় যে ঐতিহ্য, যে বস্ত্র, সিল্ক, এইগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছিল। এইটার বিরুদ্ধে প্রথম স্বদেশী আন্দোলন শুরু হলো 1850, 1850। ফার্স্ট স্বদেশী আন্দোলন ইন ইন্ডিয়া, ফার্স্ট স্বদেশী মুভমেন্ট ইন ইন্ডিয়া, ইট ওয়াজ স্টার্টেড ইন 1850। 1850-এ শুরু হলো এটা ফার্স্ট। এবং এটা শুরু হলো কাদের হাত ধরে? দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, জিভি যোশী। আমরা এই নামটার সঙ্গে খুব পরিচিত। তখন কংগ্রেস তৈরি হয়নি। কংগ্রেস তখন কোথায়? 1850-র কথা বলছি। জিভি যোশী, কোথায় পেয়েছো জিভি যোশীর কথা? পুনা সার্বজনিক সভা। সেই বিখ্যাত ফাউন্ডার জিভি যোশী, যাকে বলা হয়েছিল কাকা সাহেব, সেই জিভি যোশীও হাত মিলিয়েছিলেন দাদাভাই নওরোজি আর মহাদেব গোবিন্দ রানাডের সঙ্গে এই স্বদেশী আন্দোলনে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্বদেশী মুভমেন্ট, ইন 1850। এই যে স্বদেশী আন্দোলনের ঢেউ তুললেন দাদাভাই নওরোজিরা 1850-এ, তাহলে প্রথম এই স্বদেশী এবং বয়কট, এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট হয়েছিল ফার্স্ট বস্ত্রের এগেনস্ট। আমরা 1905-এর যে আন্দোলন দেখলাম, সেখানে তো আমরা দেখলাম তার একটা ভ্যারিড একটা ক্ষেত্র ছিল। গান, শিল্প, সাহিত্য সবকিছু বয়কট হয়েছিল। কিন্তু 1850-এর যে স্বদেশী আন্দোলন, সেই স্বদেশী আন্দোলন কিন্তু মেনলি শুরু হয়েছিল এই বিদেশি বস্ত্রকে বয়কটের মাধ্যমে। বুঝতে পারলে? 1850-তে শুরু হলো প্রথম স্বদেশী আন্দোলন। এই 1850-এ এই যে স্বদেশী আন্দোলনের ঢেউ উঠল, যাদের নাম আমি বললাম, দাদাভাই নওরোজি, জিভি যোশী এবং মহাদেব গোবিন্দ রানাডের হাত ধরে যে ঢেউ উঠল, সে ঢেউটা কিন্তু এবার আস্তে 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 শুরু হলো, পরপর যেতে শুরু করলো। 1850 থেকে 1870 অবধি আমরা দেখলাম একটা স্বদেশী আন্দোলনের একটা টোটাল ফেজ। এই 20টা বছর স্বদেশী আন্দোলনের একটা রেশ কিন্তু ছিল ইন্ডিয়ান হিস্ট্রিতে, 1850 থেকে 1870। মাইন্ড দ্যাট, 1850 থেকে 1870, এটাকে আমরা ফার্স্ট ফেজ বলতে পারি স্বদেশী আন্দোলনে। স্বদেশী আন্দোলন শুরু হলো কবে? 1850। স্বদেশী আন্দোলন শুরু করেছিল কারা? দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, জিভি যোশীরা। শুরু হলো 1850 থেকে, কন্টিনিউ হলো একেবারে যাকে আমরা বলতে পারি 1870 অবধি একটা ফেজ। নাম্বার 1। নাম্বার 2 ফেজটা আমরা দেখলাম একটা বিখ্যাত একটা ট্রাইবাল মুভমেন্ট। অদ্ভুত ব্যাপার, স্বদেশী আন্দোলনের, বঙ্গভঙ্গ বিরোধী যে স্বদেশী আন্দোলন, তার অনেক আগে একটা স্বদেশী আন্দোলন সংগঠিত হয়েছিল, একটা বয়কট আন্দোলন সংগঠিত হয়েছিল 1871 থেকে 1872। সেকেন্ড ফেজ 1871 থেকে 1872। 1871 থেকে 1872, ভালো করে শুনে রাখো,
স্বদেশী আন্দোলন মানেই কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন নয়। আমাদের আজকে আলোচ্য বিষয় যদিও সেইটাই, আমরা সবাই জানি স্বদেশী আন্দোলন মানে ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। ওই যে হলো, তারপর আর দেখা গেল না, তাকে একদম বেপাত্তা হয়ে গেল স্বদেশী আন্দোলন। তা মোটেই নয়। এর রেশ কিন্তু শুরু হলো 1850 থেকে। এর রেশ কিন্তু চলতে শুরু করলো একেবারে যাকে আমরা বলতে পারি একের পর এক। 50 থেকে 70 একটা পিরিয়ড দেখলাম আমরা, 70 থেকে 71 থেকে 72 আমরা আর একটা ফেজ দেখলাম। তোমরা জানো এই 1871 1872 এই সময়টায় পাঞ্জাবে একটা মুভমেন্ট হয়েছিল। বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল এই মুভমেন্টটা থেকে। ওই মুভমেন্টটাতেও কিন্তু স্বদেশী বয়কটের রেজলিউশন নেওয়া হয়েছিল আমাদের বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের অনেক 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 আগে। কি নাম আমরা সবাই জানি, আন্দোলনটার নাম কুকা মুভমেন্ট। KUKA বিশেষ প্রিলিমসে এসেছিল, যারা কোয়েশ্চেন পেপার দেখেছো তারা দেখেছো। এই গতবার না তার আগের বার কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল? কুকা একটা ট্রাইব পাঞ্জাবের, তারা মুভমেন্ট করেছিল, একটা ট্রাইবাল মুভমেন্ট কুকা মুভমেন্ট। और এই মুভমেন্টটারই আর একটা নাম ছিল নামধারী মুভমেন্ট, নামধারী আন্দোলন বা নামধারী মুভমেন্ট। কুকা মুভমেন্ট और নামধারী মুভমেন্ট, এই মুভমেন্টের মধ্য দিয়েও আমরা দেখেছিলাম সেই স্বদেশী আন্দোলনের ঢেউ, স্বদেশী চিন্তার ঢেউ, বয়কট আন্দোলনের মাধ্যমে একটা সাংঘাতিক প্রতিরোধ ব্রিটিশ সরকারের এগেনস্টে। বয়কট এবং স্বদেশী, বয়কট এবং স্বদেশী সেকেন্ড ফেজ আমরা দেখলাম মেনলি 1871 থেকে 1872 এই ফেজটার মধ্যে আমরা পেলাম এর ঢেউটা। নামধারী মুভমেন্ট, ভগৎ জওহরমল, তোমরা নাম শুনেছ, বিখ্যাত লিডার। এই ভগৎ জওহরমল এই আন্দোলনটাকে পরিচালনা করেছিলেন, নেতা ছিলেন তিনি। বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল 1870 থেকে 72 এই সময়টা মেনলি হয়েছিল আন্দোলনটা। তাহলে সেকেন্ড ফেজ হচ্ছে 1871 থেকে 72। থার্ড ফেজটা একটু বলে দিই। থার্ড ফেজটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। থার্ড ফেজে আছে এটা, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন, যেটা আমরা সব সময় পড়ি, ছোটবেলা থেকেই পড়ে আসছি। সেটা হলো থার্ড ফেজ, 3 নম্বর ফেজ সেটা। এই ফেজটা শুরু হয়েছিল 1905 থেকে অ্যান্ড দ্যাট ওয়াজ কন্টিনিউড আপ টু 1918, 1918। 1905 থেকে 1918 এটা ছিল, বা 17ই বলতে পারো, 1905 থেকে 1970 আমরা ধরে নিই যদি, 5 থেকে 17 আন্দোলন। তো স্বদেশী আন্দোলন তো মেনলি 8 সালে বন্ধ হয়ে গেছিল। আন্দোলনের যে কার্যধারা সেটা অ্যাকচুয়ালি 8-এ বন্ধ হয়ে গেছিল, আমরা টাইম পিরিয়ডে আসব। কিন্তু এর প্রভাবটা কিন্তু চলেছিল 17 অবধি, 1905 থেকে 1917। এটা হলো থার্ড ফেজ, যেটা আমরা আলোচনা করছি আজকে, আমাদের যেটা টপিক অফ ডিসকাশন স্বদেশী আন্দোলনের, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন যেটা, সেটা হচ্ছে 1905 থেকে 1917 অবধি সেটা কন্টিনিউ করলো। 17 মানে বুঝতে পারছো ভারতের ইতিহাসের একটা পট পরিবর্তন হতে চলেছে। 17তেই একটা পুরো একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ইন্ডিয়ান হিস্ট্রি। মহাত্মা গান্ধী আসছেন এই আমাদের এই দ্য লার্জ ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের যে বিশাল ইতিহাসের প্রেক্ষাপট, সেখানে ঢুকছেন কে? মহাত্মা গান্ধী 1917-তে। সেই স্বদেশী আন্দোলনের কন্টিনিউয়েশন যেটা বঙ্গভঙ্গ বিরোধী, সেটা আমরা পেলাম 17 অবধি, 5 থেকে 17, 3 নম্বর ফেজ। আর 4 নম্বর ফেজ, ভালো করে শুনে নাও, মহাত্মা গান্ধীকেও কিন্তু প্রভাবিত করেছিল এই স্বদেশী ভাবধারা। মহাত্মা গান্ধীকেও কিন্তু প্রভাবিত করেছিল এই স্বদেশী ভাবধারা। মহাত্মা গান্ধী যে আদর্শগুলোকে সামনে নিয়ে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের একটা অন্যতম দিক ছিল এই স্বদেশী এবং বয়কট। বুঝতে পেরেছ? সুতরাং গান্ধিয়ান মুভমেন্টে যখন আমরা যাই, তখনও কিন্তু আমরা স্বদেশী ভাবধারা দেখি। তাহলে লাস্ট ফেজটা কত থেকে হবে? লাস্ট ফেজটা হচ্ছে 1918 থেকে 1947, 1918 থেকে 1947, দ্য লাস্ট ফেজ অফ স্বদেশী মুভমেন্ট, যেটা গান্ধীজি অর্গানাইজ করলেন, লাস্ট ফেজ। তাহলে 4টে ফেজ আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট ফেজ গোবিন্দ রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে, জিভি যোশী, দাদাভাই নওরোজি এরা শুরু করলেন।
1850 থেকে 1871, 71 থেকে 72 সেকেন্ড ফেজ কুকা মুভমেন্টের মাধ্যমে আমরা স্বদেশী ভাবধারা দেখলাম। থার্ড ফেজ যেটা আমরা আলোচনা করি 1905 থেকে 1917 অবধি। আর ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট ফেজ স্বদেশী মুভমেন্টের সেটা হলো একবারে গান্ধিয়ান মুভমেন্টের মধ্যে দিয়ে যেটার প্রতিফলন আমরা দেখলাম, সেটা হচ্ছে তাহলে কোনটা, 1918 থেকে 1947। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে আমরা যে স্বদেশী আন্দোলনের কথা পড়ি সেটা তাহলে কার প্রতিক্রিয়া? সেটা বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া, সেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়া আমরা বলতে পারি। কিন্তু আমাদের এই চারটে ফেজ জেনে রাখতে হবে, যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। নেক্সট আমরা যেটায় আসবো, স্বদেশী টাইম পিরিয়ডটা তোমরা জানো, জেনে নিতে হবে একটু ভালো করে, পরীক্ষায় আসে। অনেকে ভাবে স্বদেশী মানে সেই 5-এ শুরু হলো, চললো 11 অবধি। যেই 11তে বঙ্গভঙ্গ তুলে নিল, সঙ্গে সঙ্গে স্বদেশী আন্দোলনের ছুটি, ঘন্টা বেজে গেল স্বদেশী আন্দোলনের ছুটির ঘন্টা। একেবারেই নয়। এই আন্দোলনটা কিন্তু স্টপ হয়ে গেছিল 1908-এ, 1905 থেকে 1908। ভালো করে মনে রাখতে হবে, স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী। আমি তোমাদের কাছে অনেকগুলো স্বদেশী আন্দোলনের কথা বলেছি, কিন্তু আমরা আবার ফিরে আসব আমাদের সেই স্বদেশী আন্দোলন, যে স্বদেশী আন্দোলন ভারতের ইতিহাসকে পাল্টে দিয়েছিল, যে স্বদেশী আন্দোলন হয়েছিল বঙ্গভঙ্গের সিদ্ধান্তের এগেস্টে। আমরা আবার ফিরব সেই আন্দোলনে। সেই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল 1905-এ আর শেষ হয়েছিল এসে 1908-এ। 5 থেকে 8 চলেছিল। এইবার ভালো করে শুনে নাও, টাইম পিরিয়ডটা তো মনে রাখতেই হবে, টাইম রেঞ্জ দিয়ে দেবে 1905 থেকে 8, 1905 থেকে 10, 1905 থেকে 11। যেই 11 দেখে স্টুডেন্টদের মাথা যায় খারাপ হয়ে। 11 মানেই বঙ্গভঙ্গ প্রত্যাহার, 11 মানেই স্বদেশী আন্দোলনের শেষ। কিন্তু পুরোপুরি ভুল। স্বদেশী আন্দোলন চলেছিল 5 থেকে 8, 1905 থেকে 1908 অবধি। এই যে 1908-এর স্বদেশী আন্দোলন যেটা আমরা দেখলাম, শেষ হলো 1908-এ গিয়ে। ভালো করে শুনে নাও দুটো জিনিস। একটা প্রশ্ন দেয়, স্বদেশী আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে? ওকে, সাংঘাতিক প্রশ্ন। আর অপশানও দেয় ইচ্ছে করে, লর্ড কার্জন আর লর্ড মিন্টো টু। দুটো অপশান, 4টে অপশান দেবে, কিন্তু এই দুটো অপশান নিয়ে কনফিউশন হয়। যদি বলে স্বদেশী আন্দোলন কার সময় হলো 5 থেকে 8, কে ভাইসরয় ছিল এই টাইমটায়, তাহলে উত্তর হবে লর্ড মিন্টো টু, লর্ড দ্বিতীয় মিন্টো, যিনি তোমরা জানো কার্জন চলে যাবার পর তিনি ভাইসরয় হয়েছিলেন। 1905-এ হি কেম টু পাওয়ার and he was continued up to 1910। 1905 থেকে 1910 অবধি তিনি ছিলেন ক্ষমতায়। তার রাজত্বকালেই হয়েছিল কিন্তু মেনলি স্বদেশী মুভমেন্ট বঙ্গভঙ্গের এগেনস্ট। কিন্তু যদি বলে বঙ্গভঙ্গটা করলেন কে, তাহলে কিন্তু উত্তর তোমাকে অবশ্যই বলতে হবে কে না, উত্তর হবে তোমার সেখানে লর্ড কার্জন। বঙ্গভঙ্গ করলেন কে? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন হলো স্বদেশী বয়কট, সেটা কে করলেন না, সেটা করলেন কার রাজত্বকালে হলো? লর্ড মিন্টো টু এর রাজত্বকালে এলো এইটা। এই ব্যাপারটা ভালো করে জানতে হবে। এইবার আমি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আসি। তোমরা জানো ইতিহাসের যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলন, যে কোনো বিদ্রোহ, এর কিন্তু একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। হোয়াট ইজ দ্যাট? যে কোনো পৃথিবীর যে কোনো আন্দোলন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ বলো, ফরাসি বিপ্লব বলো, যে কোনো, বা আমেরিকার গৃহযুদ্ধ বলো, আমাদের ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলন বলো, যে কোনো আন্দোলনই বলো না কেন, প্রত্যেকটা আন্দোলনের একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। এই ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আর একভাবে বলতে পারি সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট। ক্লিয়ার? এই যে আন্দোলন বা বিদ্রোহগুলো হয়, এখানে কিন্তু ব্যাক স্টেজে, ব্যাক এন্ডে কাজ করে কিন্তু বুদ্ধিজীবীরা। এই ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কারা তৈরি করে?
ফিলোসফাররা বা রাইটাররা, কবিরা, মানে ইন্টেলেকচুয়ালরা, এরা কিন্তু একদম ডাইরেক্টলি মাঠে নেবে লড়াইটা করে না। এদের লড়াইটা হয় ব্যাক স্টেজে বা ব্যাক এন্ডে। এরা লড়াইটা করে পেন দিয়ে, তাদের লেখার মাধ্যমে, তাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে, তাদের বক্তৃতার মাধ্যমে। প্রত্যেকটা আন্দোলনের আছে, স্টার্টিং ফ্রম ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে রাশিয়ান রেভলিউশন, সব। আমরা তো এই জন্যই ভল্টেয়ারের নাম পাই, আমরা এই জন্যই তো রুশোর নাম পাই, আমরা এই জন্যই তো দস্তয়েভস্কির নাম পাই, আর আমরা এই জন্যই তো তুর্গেনিভের নাম পাই। সুতরাং এই যে নামগুলো আমি বললাম, এরা কারা? এরা হচ্ছে সব এক একটা জায়েন্ট, এরা সব এক একটা ইন্টেলেকচুয়াল জায়েন্ট, যারা বিভিন্ন আন্দোলনগুলোর সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করে দিয়েছেন। আমাদের যে আন্দোলন, আমাদের আজকের টপিক অফ ডিসকাশন, স্বদেশী আন্দোলন, এই স্বদেশী আন্দোলনের ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করে দিয়েছিলেন কে? ওয়ান অ্যান্ড অনলি, যার ফিলোসফির ওপর বেস করে মেনলি এই আন্দোলন শক্তি পেয়েছিল, যার ফিলোসফিক্যাল অবজারভেশন এই আন্দোলনকে একটা ফিলোসফিক্যাল স্ট্রেংথ, একটা সাইকোলজিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করেছিল। কে তিনি? তিনি হলেন বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক চিন্তাধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফিক্যাল আইডিওলজি এই আন্দোলনের প্রেক্ষাপটটাকে তৈরি করে দিয়েছিল। এই ফিলোসফিক্যাল কনসেপ্টটাকে বলা হয় আত্মশক্তি, সেলফ রিলায়েন্স। নিজের শক্তির ওপর নির্ভর করো, অন্যের কাছে হাত পেতো না। নিজের যে ইনার ফ্যাকাল্টিগুলো আছে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইনার কোয়ালিটিস আছে, এই কোয়ালিটিগুলোকে ডেভেলপ করো। এই কোয়ালিটিগুলোকে ডেভেলপ করলেই দেখবে তোমার কোয়ালিটি যত ডেভেলপ হচ্ছে, তোমার নেশনের কোয়ালিটি, তোমার নেশনের ডেভেলপমেন্ট তত বেশি হচ্ছে। রবীন্দ্রনাথ দেখালেন এই ফিলোসফিটাকে বলা হয় আত্মশক্তির দর্শন বা আত্মশক্তির ফিলোসফি। আত্মশক্তি, ATMASHAKTI, সেলফ রিলায়েন্স, পাওয়ার অফ সেলফ রিলায়েন্স। নিজের ডিগনিটিকে বোঝো, নিজের আইডেন্টিটিটাকে বোঝো, নিজেকে নিচু করে দিও না। প্রত্যেকের নিজস্ব একটা ইনার কোয়ালিটিস আছে, ডিগনিটি আছে, সেই ডিগনিটিটাকে মান্য করার চেষ্টা করো, রবীন্দ্রনাথ বলছেন। সুতরাং এই যে আত্মশক্তির ধারণা, তোমরা জানো এই আত্মশক্তির ধারণা নিয়ে রবীন্দ্রনাথ প্রচুর কাজ করেছেন। রবীন্দ্রনাথের দুটো বুক অফ পোয়েমস, একটা নৈবেদ্য আর একটা হলো উৎসর্গ। এই দুটো রবীন্দ্রনাথের যে বুক, রবীন্দ্রনাথের যে মানে বুক অফ পোয়েমস, এখানে তিনি আত্মশক্তির কথা বলেছেন। বিভিন্ন কবিতার মধ্যে আত্মশক্তির ধারণা প্রস্ফুটিত হয়েছে। ইভেন আত্মশক্তি বলে তিনি একটা আর্টিকেলও লিখেছেন। তিনি বারবার দেখিয়েছেন ভারতবাসীর জাগরণের একটাই পথ, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা গায়ের জোরে হবে না, এটা আমাদের নিজেদেরই ঠিক করতে হবে। আমাদের মধ্যে সব গুণ আছে, সেগুলোকে কাল্টিভেট করতে হবে, সেগুলোকে নার্চার করতে হবে। সুতরাং এই আত্মশক্তির ধারণার উপর দাঁড়িয়ে আছে স্বদেশী আন্দোলন। তোমাকে প্রশ্ন দেবে যে হোয়াট ওয়াজ দ্য মেন ফিলোসফিক্যাল আইডিওলজি অফ স্বদেশী মুভমেন্ট, অনেকগুলো দিয়ে দেবে কনসেপ্ট, সত্যাগ্রহ, অহিংসা, আত্মশক্তি, আইন অমান্য, এরকম বিভিন্ন ইতিহাসের যে কনসেপ্টগুলো, মানে ইতিহাস যে কনসেপ্টগুলো আমরা ন্যাশনাল মুভমেন্টে পাই, সেগুলো 4টে কনসেপ্ট দিয়ে দেবে। তার মধ্যে অবভিয়াসলি আত্মশক্তি থাকবে, উত্তর হবে আত্মশক্তি। এর ওপর বেস করেই শুরু হলো আন্দোলন, যেটাকে আমরা বলতে পারি যে স্বদেশী আন্দোলন বা স্বদেশী মুভমেন্ট। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে স্বদেশী শব্দটা। নেক্সট, স্বদেশী শব্দটা কে প্রথম, কোথায় আমরা প্রথম পেলাম? সঞ্জীবনী বলে একটা পত্রিকা, ওকে, সঞ্জীবনী বলে একটা জাতীয়তাবাদী পত্রিকা, যে পত্রিকায় আমরা স্বদেশীর কথাটা পেলাম বা স্বদেশী শব্দটা প্রথম পেলাম, যে শব্দটা তৈরি হলো এই আত্মশক্তির ধারণার ওপর।
তাহলে স্বদেশীর কনসেপ্টটা আমরা প্রথম পেলাম কোথায়? না এই সঞ্জীবনী বলে একটা পত্রিকা, যে পত্রিকাটা স্বদেশী আন্দোলনকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল, সেই সঞ্জীবনী পত্রিকায় স্বদেশী শব্দটার প্রয়োগ প্রথম আমরা পেলাম। তোমরা জানো, আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যে যে কোনো আন্দোলন যখন হয়েছে, তোমরা পড়েছো জাতীয় আন্দোলনে, যে কোনো মুভমেন্টই বলো না কেন, কোনো মুভমেন্টে কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যায় না। সব মুভমেন্টের একটা 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 অফিসিয়াল একটা স্টেপ আছে। প্রথমেই মনে হলো আন্দোলন হবে, আন্দোলন শুরু হয়ে গেল, তা নয়। কি হয়? প্রথমে আন্দোলনের জন্য একটা প্রস্তাব তৈরি করা হয়। এই প্রস্তাবে কি থাকে? কিভাবে আন্দোলনটা পরিচালিত হবে, কি কি নীতি সেখানে থাকবে, কি কি স্ট্র্যাটেজি সেখানে নেওয়া হবে, মানে কি কি কৌশল সেখানে নেওয়া হবে, সেটা আগে চক আউট করা হয়। ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেজ। তারপর সেই প্রস্তাবটাকে একটা মিটিংয়ে পেশ করা হয়। তোমরা দেখেছো ভারতের জাতীয় আন্দোলনে যে কটা বড় আন্দোলন হয়েছে, সব কটাই কিন্তু এই স্টেপগুলো ফলো হয়েছে। তারপরে সেখানে ভোটাভুটি দিয়ে সেই প্রস্তাবটাকে পাশ করানো হয়। সে তুমি স্বদেশী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এই প্রস্তাবগুলো, সব আন্দোলনে এই প্রস্তাব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, ফার্স্ট স্টেজ। এবং তোমাদের একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, আমি যে কটা আন্দোলনের নাম বললাম, স্বদেশী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই প্রত্যেক আন্দোলনের এই রেজলিউশনগুলো কোথায় নেওয়া হচ্ছে, কে রেজলিউশনের ড্রাফটটা তৈরি করছেন, কে এটাকে অ্যাডপ্ট করছেন সেই মিটিংয়ে, বা কে এটাকে টেবলড করছেন বা উত্থাপন করছেন, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখানে দেখব এই স্বদেশী আন্দোলনের প্রস্তাব, এই ড্রাফটটা কে রচনা করলো, কে এটাকে অ্যাডপ্ট করলো বা টেবলড করলো, এবং কবে হলো, কোথায় হলো। ক্লিয়ার? স্বদেশী আন্দোলনের প্রস্তাব, স্বদেশী আন্দোলনের রেজলিউশন, এই রেজলিউশনের ড্রাফটটা বানিয়েছিলেন বিপিন চন্দ্র পাল। স্বদেশী আন্দোলনের ড্রাফটটা বানিয়েছিলেন বিপিন চন্দ্র পাল। তোমরা জানো এই বিপিন চন্দ্র পাল একটা থিওরি কথা বলেছিলেন, একটা শব্দ ইউজ করেছিলেন, প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্স বলে একটা ওয়ার্ড কয়েন করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। বাংলায় বলে নিষ্ক্রিয় প্রতিরোধ। হোয়াট ইজ ইট? হোয়াট ইজ নিষ্ক্রিয় প্রতিরোধ? হোয়াট ইজ প্যাসিভ রেজিস্ট্যান্স? প্যাসিভ রেজিস্ট্যান্সের কথা কি, এটা বলতে আমরা কি বোঝাই? এটা বলতে আমরা বোঝাই তিনটে জিনিসকে। নাম্বার ওয়ান বয়কট, নাম্বার ওয়ান স্বদেশী, অ্যান্ড নাম্বার থ্রি স্বরাজ। তিনটে জিনিসকে আমরা বুঝি, বয়কট, স্বদেশী এবং স্বরাজ। এই তিনটে জিনিসকেই একসঙ্গে বলা হয় প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধ। তোমরা জানো যে কংগ্রেসের যে চরমপন্থী যে ফ্র্যাকশনটা ছিল, চরমপন্থীদের যে গ্রুপটা ছিল, এক্সট্রিমিস্ট গ্রুপ যারা ছিল, এই এক্সট্রিমিস্ট গ্রুপের প্রধান উদ্দেশ্যই যেটা ছিল, প্রধান আইডিওলজি যেটা ছিল, সেটা হচ্ছে এই প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধ। তোমরা জানো, এটা পড়েছো তোমরা। সেই বিপিন চন্দ্র পাল তিনি এই রেজলিউশনটা ড্রাফটটা বানালেন। কিসের, কোন আন্দোলনের ড্রাফট? স্বদেশী আন্দোলনের ড্রাফট। আর সেই ড্রাফটটাকেই কংগ্রেসের বেনারস অধিবেশনে উত্থাপন করলেন গোপাল কৃষ্ণ গোখেল। বিপিন পাল যেটা তৈরি করলেন সেটাকেই গোখেল উত্থাপন করলেন জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশন। তোমরা জানো গোপাল কৃষ্ণ গোখেল প্রেসিডেন্ট হয়েছিলেন 1905-এ জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে। সেই অধিবেশনে এই রেজলিউশনটা তোলা হলো, যে রেজলিউশনের ড্রাফটটা বানিয়েছিলেন বিপিন চন্দ্র পাল, আর সেটাকে অ্যাডপ্ট করলেন বা সেটাকে পাশ করলেন অ্যাজ এ ভাইসরয়, তোমরা জানো যে অ্যাজ এ কংগ্রেস প্রেসিডেন্ট গোপাল কৃষ্ণ গোখেল। সুতরাং এই
প্রস্তাবের ব্যাপারে, রেজলিউশনের ব্যাপারে স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা হলো ড্রাফটটা কে বানালো, একটা হলো কে এটাকে কংগ্রেসের অধিবেশনে তুললেন, কত সালে তুললেন, কোথায় তুললেন। তাহলে এই জায়গাগুলো থেকেও প্রশ্ন আসবে, ভালো করে তৈরি করতে হবে এই ব্যাপারগুলো। এই যে স্বদেশী আন্দোলন, স্বদেশী, যা কিছু করব সব দেশীয়, যা কিছু বিদেশি সব ধ্বংস করব, সব বয়কট করব, এটাই হবে ভারতীয়দের প্রতিবাদের ভাষা। স্বদেশী আন্দোলনের ভারতীয়দের প্রতিবাদের ভাষাটা কেমন হলো? যা কিছু ব্রিটিশ সব বয়কট করব, আর তার বদলে আনবো আমরা স্বদেশী। স্বদেশী চেতনা জাগরিত হবে। স্বদেশ, ভারতের মানুষ নিজের আত্মশক্তির ওপর নির্ভর করে গড়ে উঠবে, এবং এতে কি হবে? ভারতের জাতীয় আন্দোলন একটা শক্তি পাবে। সেই জন্য হিস্টোরিয়ানরা বলেন যে ভারতের জাতীয় আন্দোলনের প্রধান মেরুদণ্ড যদি বলে, ভারতের জাতীয় আন্দোলনের মেন ব্যাকবোন যদি বলে কোন আন্দোলনকে, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম হিস্টোরিয়ান স্বীকার করে নিয়েছেন এক বাক্যে, দ্যাট ইজ স্বদেশী মুভমেন্ট। এই স্বদেশী মুভমেন্ট স্বদেশকে চিনিয়েছিল প্রথম। আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ, স্বদেশকে চেনা, স্বদেশকে জানা, স্বদেশকে অনুভব করা, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু স্বদেশী আন্দোলনই প্রথম দিয়েছিল। এবং তোমরা জানো পরবর্তীকালে যেসব আন্দোলনগুলো হয়েছে, সে আন্দোলনগুলো কিন্তু এই টোটালি এই ব্যাপারটাকে, এই স্বদেশী কনসেপ্টের উপর দাঁড়িয়েই কিন্তু হয়েছে। এটাই মানুষকে শক্তি দিয়েছিল ভারতীয়দের। সুতরাং স্বদেশী আন্দোলনকে ম্যাক্সিমাম হিস্টোরিয়ান বলছেন ভারতের জাতীয় আন্দোলনের ব্যাকবোন। ওকে, নেক্সট আমরা দেখব এই যে স্বদেশী আন্দোলন হলো, এত বড় একটা আন্দোলন, একটা নতুন প্যাটার্নের আন্দোলন, ব্রিটিশ অর্থনীতিকে ভেঙে দেওয়ার একটা নতুন কনসেপ্ট, একটা নতুন একটা ধারণা। এই আন্দোলন কি প্রভাব ফেললো? ভারত কতটা স্বদেশী হয়ে উঠতে পারলো? ভারত কতটা স্বদেশী হয়ে উঠতে পারলো? গানে কতটা স্বদেশী হলো, সাহিত্যে কতটা স্বদেশী হলো, সংবাদপত্রে কতটা স্বদেশী হলো, শিল্পে কতটা স্বদেশী হলো, চিত্রকলায় কতটা স্বদেশী হলো, এইটা আমাদের দেখতে হবে। তার মানে কি, আমি যে যে সেগমেন্টগুলো বললাম, গান, সাহিত্য, চিত্রকলা, শিল্প, সংবাদপত্র, শিক্ষা, এই জায়গাগুলোতে স্বদেশী আন্দোলন কি প্রভাব ফেলল, কিভাবে এগুলোকে নাড়া দিল। আমরা দেখলাম একটা নতুন যুগ শুরু হলো। আমরা শুধু বাংলার ইতিহাসে নয়, বাংলার ইতিহাসে হয়তো ঘটেছিল ঘটনাটা, কিন্তু সারা ভারতকে একটা শক্তি দিল, যে ব্রিটিশদের এগেনস্টে লড়াইয়ের একটা নতুন পথ দেখিয়ে দিল স্বদেশী আন্দোলন। আমরা একটা একটা করে সেগমেন্টে যাব, গিয়ে আমি বলবো গানে কি প্রভাব হলো, সাহিত্যে কি হলো, শিক্ষায় কি হলো, পেন্টিংয়ে কি হলো, ইন্ডাস্ট্রিতে কি হলো, সংবাদপত্রে কি প্রভাব আমরা দেখলাম। এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, স্বদেশী আন্দোলনের প্রভাব এই জায়গাগুলোতে। তোমরা জানো, আমরা গানে যদি দেখি, স্বদেশী গান, অর্থাৎ আমি আবার বললাম যে ফিলোসফিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয় যে কোনো আন্দোলনে। যে কোনো আন্দোলনে একটা শক্তি পাওয়ার জন্য একটা স্বদেশী ভাবধারা লাগে। সেখানে গান সবসময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। যে কোনো আন্দোলনে, যে কোনো বিপ্লবের ওয়ার্ল্ড হিস্ট্রিতে গান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। স্বদেশী আন্দোলনে আমরা দেখলাম এইরকম বেশ কিছু গান স্বদেশী আন্দোলনকে প্লাবিত করল, ভারতবর্ষকে স্বদেশের ভাবনায় উদ্বুদ্ধ করে তুলল। যেমন, এবং এই গানগুলো এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে ব্রিটিশ সরকার এই গানগুলোকে ব্যান করে দেওয়ার ব্যবস্থা করেছিল। তাহলে ভাবো কোন পর্যায়ে নিয়ে গেছিল। অস্ত্র বোধহয় এত সাংঘাতিক কাজ করতে পারবে না, এই গান যা কাজ করেছিল সেই সময়। রবীন্দ্রনাথ লিখলেন বাংলার মাটি বাংলার জল। একবার WBCS-এ নয়, এটা PSC মিসলেনিয়াস কিংবা ক্লার্কশিপে দিয়েছিল। যতদূর সম্ভব মিসলেনিয়াসে একবার প্রশ্ন এসেছিল, যে কোনো সময় WBCS বা অন্য পরীক্ষাতেও আসতে পারে, যে বাংলার মাটি বাংলার জল, এই যে বিখ্যাত গানটা, এটা রবীন্দ্রনাথ কত সালে লিখেছিলেন?
কোন ইয়ারে এটা রচনা করলেন? এই 1905 স্বদেশী আন্দোলনের সময়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে বিখ্যাত গান, এটা স্বদেশী গান, এটা স্বদেশী আন্দোলনকে প্লাবিত করলো ভীষণভাবে। বাংলার মাটি বাংলার জল বিসিএস প্রিলিতে দিয়েছিল। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাও বিসিএসে এসেছিল। এই গানগুলো প্রথম লাইনগুলো দিয়ে বলে এগুলো কার রচনা? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, মুকুন্দ দাস গাইলেন। মুকুন্দ দাস যে গানটাকে ইমর্টালাইজ করলেন জাতীয় আন্দোলনে, তোমরা জানো প্রচুর গান আছে যেগুলো জাতীয় আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। তার মধ্যে বাংলার মাটি বাংলার জল, তার মধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তার মধ্যে আরেকটা গানের কথা আমরা এখানে আনতে পারি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত, যেটা আমরা এক্ষুনি বললাম, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। ওকে, তারপরে এই মরা গাঙে বান এসেছে বাইতে হবে নাও, এই যে গানটা, এই যে মরা গাঙে বান এসেছে, এই আর একটা বিখ্যাত গান, এটাও বিসিএসে এসেছিল 2021 প্রিলিমসে। এই মরা গাঙে বান এসেছে, মুকুন্দ দাস গেয়েছিলেন এই বিখ্যাত গান, ইমর্টালাইজ করেছিলেন এই গানটাকে, এই মরা গাঙে বান এসেছে। এই যে গানটা, এটাও স্বদেশী আন্দোলনকে প্রভাবিত করেছিল ভীষণভাবে, এই স্বদেশী গান। এবং এরম করতে করতে আমরা দেখতে পাচ্ছি এই গানগুলো একের পর এক স্বদেশী আন্দোলনকে প্লাবিত করলো, মানুষকে শক্তি দিল। গানের পরে আমরা যাব সাহিত্যের ক্ষেত্রে। সাহিত্যের ক্ষেত্রে আমরা কি দেখলাম? স্বদেশী আন্দোলন, এই সময় রবীন্দ্রনাথ লিখলেন বেশ কিছু উপন্যাস যেখানে এই স্বদেশী আন্দোলনের কথা ফুটে উঠল। তার মধ্যে একটা বিশেষ প্রিলিমসে দিয়েছিল একবার, সেটা হলো ঘরে বাইরে। তোমরা জানো ঘরে বাইরে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উপন্যাস, যেখানে স্বদেশী আন্দোলনের কথা প্রতিফলিত হয়েছিল সন্দীপ এবং বিমলা এই চরিত্রের মধ্যে। এবং তোমরা সত্যজিৎ রায়ও এই সিনেমাটা করেছিলেন একদম শেষের দিকে এসে, তার তার চিত্র পরিচালকের জীবনে শেষ দিককার ছবি ছিল এই ঘরে বাইরে। তোমরা জানো এই ঘরে বাইরে, তার সঙ্গে রবীন্দ্রনাথ লিখেছিলেন আর একটা বিখ্যাত উপন্যাস গোড়া, এটাও একটা ইম্পর্টেন্ট উপন্যাস যেটা স্বদেশী আন্দোলনের কথা তুলে ধরেছিল। এই ঘরে বাইরেটা বিসিএসে এসেছিল একবার, ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের কথা কোন উপন্যাস তুলে ধরেছিল, সেখানে ঘরে বাইরে অপশান ছিল। এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আরেকটা বইয়ের কথাও আমাদের বলতে হবে এখানে অবশ্যই, ভবানী মন্দির। অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র কুমার ঘোষের লেখা, জয়েন্টলি অথর করেছিলেন এই বইটা, জয়েন্ট অথর ছিলেন অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র কুমার ঘোষের লেখা বিখ্যাত বই ভবানী মন্দির। এই ভবানী মন্দিরেও আমরা পেয়েছি কি না এই স্বদেশী আন্দোলনের কথা। তার মানে সাহিত্যেও স্বদেশী সাহিত্যেও আমরা দেখতে পাচ্ছি স্বদেশী ভাবধারার একটা স্ফুরণ হচ্ছে। নেক্সট আমরা আসবো শিক্ষার ক্ষেত্রে। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের দেওয়া শিক্ষা আমরা নেব না, আমরা আমাদের নিজস্ব যে শিক্ষার ঐতিহ্য, সেই শিক্ষার ঐতিহ্যকে আমরা অনুসরণ করব। ভারতবর্ষের শিক্ষার ঐতিহ্য তোমরা জানো অতীব প্রাচীন। তোমরা বৈদিক যুগের হিস্ট্রি পড়েছো, এই বৈদিক যুগে সেই গুরুকুল শিক্ষা পদ্ধতি থেকে শুরু করে একদম আধুনিক যুগ পর্যন্ত ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা তার একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলো স্বদেশী আন্দোলনের সময়, এবং সেখানে বেঙ্গল ন্যাশনাল কলেজ তৈরি হলো অরবিন্দ ঘোষের নেতৃত্বে। বেঙ্গল ন্যাশনাল কলেজ তৈরি হলো অরবিন্দ ঘোষের নেতৃত্বে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, এটা বহুবার পরীক্ষা এসছে তোমরা জানো, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, যার প্রতিষ্ঠার মধ্যে সব দিকপাল মানুষেরা ছিলেন, তার মধ্যে অরবিন্দ ঘোষ ছিলেন, তার মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন, অনেকেই ছিলেন তার মধ্যে। এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, যেটাকে বাংলায় আমরা বলি জাতীয় শিক্ষা পরিষদ, এখনও আছে যাদবপুর ইউনিভার্সিটির পাশে, তোমরা দেখবে এই শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। রবীন্দ্রনাথ এই অনেকেই ছিলেন তার মধ্যে, এই রবীন্দ্রনাথ তার মধ্যে অন্যতম ছিলেন, সুবোধচন্দ্র মল্লিক ছিলেন বিখ্যাত মানুষ। এদের উদ্যোগে তৈরি হয়েছিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন 1906 সালটা দেয় পরীক্ষায়, খুব ফাউন্ডার অতটা দেয় না, দেয় মানে সালটা ভীষণভাবে আসে। ওকে, নেক্সট আমরা যেটা আসবো শিক্ষার পর, চিত্রকলা, পেন্টিং। সম্পূর্ণ ভারতীয় সনাতনী ভাবধারাকে রেখে
দেশাত্মবোধ জাগরিত করার জন্য ভারতীয়দের মধ্যে নতুন চিত্রকলা শুরু হলো, নতুন স্কুল অফ পেন্টিং ডেভেলপ করলো চিত্রকলার ক্ষেত্রে। নন্দলাল বোস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন এই চিত্রকলার ডেভেলপমেন্টে। ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট তৈরি করা হলো, ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট তৈরি করা হলো 1907-এ। 1906-07-এ তৈরি হলো ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট, 1906-7 এই সময়টায়। নন্দলাল বোস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব ভাবধারায় ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ জাগরিত করার জন্য একটা নতুন স্কুল অফ পেন্টিং আনলেন, যেটাকে বলা হলো বেঙ্গল স্কুল অফ পেন্টিং। বেঙ্গল স্কুল অফ পেন্টিং তুলে ধরল বাংলা সনাতনী ঐতিহ্যকে এবং ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধকে জাগরিত করলো। এবং তোমরা জানো এই বেঙ্গল স্কুল অফ পেন্টিং অনুযায়ী আঁকা হয়েছিল বিখ্যাত ছবি ভারত মাতা। বিসিএস এসেছিল ভারত মাতা, এই পেন্টিংটা কার, ঠিক আছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো, আমরা দেখতে পেলাম এই জায়গাটায়। সাহিত্য হলো, গান হলো, শিক্ষা হলো, চিত্রকলা হলো। এইবার আমরা আসবো যেটায় সংবাদপত্র। আমরা আগেই একটা সংবাদপত্রের নাম বলেছি, স্বদেশী আন্দোলনে, যেখানে স্বদেশী কথাটাকে তুলে ধরা হয়েছিল যে বিখ্যাত পত্রিকাটায়, সঞ্জীবনী পত্রিকাটায়। সঞ্জীবনীর সঙ্গে আরও অনেক পত্রিকা স্বদেশী আন্দোলনের কথাকে তুলে ধরেছিল। তার মধ্যে অমৃতবাজার পত্রিকার ভূমিকাটা তো ভীষণভাবে আমরা বলতে পারি। সন্ধ্যা বলে আর একটা পত্রিকার কথা আমরা পাই, সেখানেও আমরা এই আন্দোলনের কথা দেখেছি। সন্ধ্যা, ব্রহ্মবন্ধু উপাধ্যায়ের বিখ্যাত পত্রিকা সন্ধ্যা, বহুবার পরীক্ষা এসছে সন্ধ্যা পত্রিকার প্রকাশককে ব্রহ্মবন্ধু উপাধ্যায়। সুতরাং সন্ধ্যা, সঞ্জীবনী, অমৃতবাজার, এই পত্রিকাগুলোও কিন্তু স্বদেশী আন্দোলনকে ভীষণভাবে প্রভাবিত করলো। শেষে আমরা আসবো যেটা একটা, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি। এবং বেশ কিছু ইন্ডাস্ট্রি তৈরি হলো এই সময়, যেখানে টোটালি স্বদেশী ক্যাপিটাল ইনভেস্ট হলো, একেবারে স্বদেশী কারখানা, স্বদেশী ইন্ডাস্ট্রি। এর মধ্যে আমরা প্রথমেই বলতে পারি সেটা হলো ন্যাশনাল সোপ ফ্যাক্টরি, জাতীয় সাবান কারখানা তৈরি করলেন ডক্টর নীলরতন সরকার। একটা সাংঘাতিক উদ্যোগ স্বদেশী ইন্ডাস্ট্রি হিসেবে নীলরতন সরকার করলেন। নেক্সট আমরা বলতে পারি যেটার কথা আমরা সবাই জানি, এখনও যেটা রয়েছে আমাদের কলকাতায় রয়েছে, বাংলায় রয়েছে, সেটা হলো সবচেয়ে বিখ্যাত বেঙ্গল কেমিক্যালস। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস তৈরি করলেন। রবীন্দ্রনাথও এগিয়ে এলেন, রবীন্দ্রনাথও তৈরি করলেন স্বদেশী ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করলেন তোমার স্বদেশী আন্দোলনের বিভিন্ন নেত্রীরা এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন স্বদেশী ভাণ্ডার তৈরিতে। তো এইগুলো তোমার এক এক করে ইন্ডাস্ট্রি যেগুলো সম্পূর্ণ ভারতীয় ইনভেস্টমেন্টে ডেভেলপ করতে শুরু করলো এক এক করে। নেক্সট আমরা দেখছি যেটা একটা ইম্পর্টেন্ট রোল নিল ইন্ডিয়ান ইকোনমিতে, শুধু ব্রিটিশ পিরিয়ডে নয়, পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডেও, দ্যাট ওয়াজ টিসকো। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এলো 1907-এ সাকচি বলে একটা জায়গায়, যেটা তখন বিহারের আন্ডারে ছিল, এখন এটা ঝাড়খণ্ড। তো সেখানে তৈরি করেছিলেন সুবর্ণরেখা নদীর ধারে, টিসকো তৈরি করলেন 1907-এ। টিসকো যারা ইন্ডিয়ান ইকোনমিতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো স্বাধীনতার পর, এখনও একটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট হিসেবে পরিচিত এই টাটা গ্রুপ। সেই টাটা গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আমরা বলতে পারি যেটাকে টিসকো। এই টিসকো এলো, টিসকো তৈরি হলো 1907-এ, মনে রাখতে হবে, কিন্তু টিসকো প্রোডাকশন শুরু করেছিল প্রবাবলি 1911-এ। 1911 থেকে টিসকো তার প্রোডাকশন নিয়মিতভাবে স্টার্ট করেছিল প্রবাবলি। সুতরাং এই ইন্ডাস্ট্রিগুলো বুস্ট আপ করলো ইন্ডিয়ান ইকোনমিকে। টোটালি ইন্ডিয়ান ইনভেস্টমেন্টে তৈরি হলো এই স্বদেশী ইন্ডাস্ট্রিগুলো। আমরা আরেকটা কথায় আসবো, আমাদের একদম শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। এই আন্দোলনকে নেতৃত্ব দিল কারা কারা, এই আন্দোলনের সেইটাই যাবার আগে আমি একটু বলে দিই, এই আন্দোলনের উদ্দেশ্য, এই বঙ্গভঙ্গের যার বিরুদ্ধে এই আন্দোলন, এই বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল? হিন্দু এবং মুসলিমকে আলাদা করে দাও। তোমরা জানো
যে তোমরা জানো যে 1857-এর রিভোল্টের পর থেকেই ব্রিটিশরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছিল, পেছন থেকে ছুরি মারার স্ট্র্যাটেজি। তুমি দেখতে পাবে না, তোমার দেখবে পেছন থেকে মেরে দিয়েছে, তোমার দেখবে জামা রক্তে ভিজে গেছে। এতদিন ব্রিটিশরা কি করছিল 57-এর আগে? সামনে থেকে ছুরি মারছিল। এইবার পেছন থেকে ছুরি মারার নীতি শুরু করলো ব্রিটিশ সরকার। এই পেছন থেকে ছুরি মারার নীতি যেটা নিল তোমরা সবাই জানো, ইতিহাসের ভাষায় যেটাকে বলে, ইতিহাসের পরিভাষায় যেটাকে বলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এটা মেনলি 1857-এর পর থেকে নিয়েছিল ব্রিটিশ সরকার, একটা নতুন স্ট্র্যাটেজি। এই ডিভাইড অ্যান্ড রুলের রিফ্লেকশন আমরা পেয়েছিলাম প্রচুর ঘটনায়। তার মধ্যে বোধহয় প্রথম ঘটনা যেটা আমরা দেখলাম সেটা পার্টিশন অফ বেঙ্গল। হিন্দু আর মুসলিমকে আলাদা করে দাও, তাহলে কি হবে? বাংলায় যে আন্দোলনের শক্তি সেটা কমে যাবে। আমি আগেই বলেছি যে কারণে বঙ্গভঙ্গ। কিন্তু করতে পারেনি, হিন্দু আর মুসলিমকে আলাদা করতে পারেনি, মোটেই পারেনি। এবং পারেনি বলেই এই আন্দোলনে যেভাবে হিন্দু নেতৃবর্গ নেতৃত্ব দিয়েছে, ঠিক সেইভাবে মুসলিম নেতৃবর্গ এই আন্দোলনে সমান তালে নেতৃত্ব দিয়ে গেছে, সমান তালে। এখানে হিন্দু নেতৃত্ব আর মুসলিম নেতৃত্ব দুটো একটু আলাদা করে দেখে নিতে হবে। বিশেষ প্রিলিমসে মুসলিম নেতৃত্ব থেকে প্রশ্ন এসেছিল। মুসলিমদের মধ্যে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন মোহাম্মদ গজনভি, আব্দুল রসুলের মতো নেতারা। আব্দুল রসুল, মোহাম্মদ গজনভি, এরা ছিল তোমার এই আন্দোলনের মুসলিম লিডারশিপ দিয়েছিল। এরা ইম্পর্টেন্ট লিডার আমরা যাদের বলতে পারি তারা আব্দুল গজনভি আর আব্দুল রসুল। মোহাম্মদ গজনভি আর আব্দুল রসুল মুসলিম নেতৃবর্গের মধ্যে এরা ছিলেন। আর হিন্দু নেতৃবর্গের মধ্যে তো অনেকের নাম আমরা পাই। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন, অশ্বিনী কুমার দত্ত ছিলেন, অনেকেই ছিলেন। এদের মধ্যে এরা ছিলেন অন্যতম এই আন্দোলনের হিন্দু নেতৃবর্গের মধ্যে। একটা প্রশ্ন এসেছিল বিশেষ প্রিলিমসে, বলে রাখি, এই যখন অশ্বিনী কুমার দত্তের কথা উঠল, বিশেষ প্রিলিমসে একবার প্রশ্ন এসেছিল যে বরিশালে স্বদেশী আন্দোলনকে একটা গণ আন্দোলনে কে কনভার্ট করেছিলেন? হু কনভার্টেড দ্য স্বদেশী মুভমেন্ট ইনটু এ মাস মুভমেন্ট ইন বরিশাল? বরিশাল এখন বাংলাদেশের মধ্যে, তোমরা জানো। এই বরিশালেও মারাত্মক হয়েছিল স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনের বরিশালে স্বদেশী আন্দোলনের টোটাল নেতৃত্বভারটাকে তুলে নিয়েছিলেন অশ্বিনী কুমার দত্ত, বরিশালের মুকুটহীন সম্রাট, স্বদেশ বান্ধব সমিতির ফাউন্ডার। স্বদেশ বান্ধব সমিতি, এটাও বিশেষ প্রিলিমসে দিয়েছিল, বরিশালে তৈরি করেছিলেন এই সময় এই অশ্বিনী কুমার দত্ত, স্বদেশ বান্ধব সমিতি। সেই অশ্বিনী কুমার দত্ত, বরিশালের মুকুটহীন সম্রাট যাকে বলা হয়, তিনি এই আন্দোলনটাকে, স্বদেশী আন্দোলনটাকে একটা গণ আন্দোলনে পরিণত করেছিলেন বরিশালে। বিশেষ প্রিলিমসে এই প্রশ্নটা দিয়েছিল। ওকে, সুতরাং এই নেতারা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো। এবং তোমরা জানো মহিলাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল এখানে, এবং এখানে ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ছাত্র সমাজ এমন একটা ভূমিকা নিল যে ব্রিটিশ সরকারের রাতের ঘুম চলে গেছিল। এই ছাত্ররা কি করত? বিভিন্ন যে বিদেশি যে ব্রিটিশ যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো কি করতো? পিকেটিং করতো, সেগুলোকে কাউকে ঢুকতে দেবো না। এবং স্টুডেন্ট কমিউনিটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। এই স্টুডেন্ট কমিউনিটির পার্টিসিপেশনকে বন্ধ করার জন্য তোমরা জানো এই 1905-এই ব্রিটিশ সরকার একটা সার্কুলার জারি করেছিল, খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলে কার্লাইল সার্কুলার। 1905-এ এই ছাত্র আন্দোলনটাকে বন্ধ করার জন্য, এই স্টুডেন্ট মুভমেন্টটাকে বন্ধ করার জন্য কার্লাইল সার্কুলার। কার্লাইল সার্কুলারে কি বলা হয়েছিল? যে ছাত্ররা, শুধু ছাত্র নয়, যে ইনস্টিটিউশন এই ধরনের ছাত্রকে মদত দেবে, সেই ইনস্টিটিউশনের, এডুকেশন ইনস্টিটিউশনের সমস্ত গ্র্যান্ট, সমস্ত রেকমেন্ডেশন সমস্ত বন্ধ হয়ে যাবে, স্কলারশিপ সব বন্ধ হয়ে যাবে। তো সেই কার্লাইল সার্কুলারটা মেনলি জারি করা হয়েছিল টু স্টপ দ্য স্টুডেন্ট মুভমেন্ট। এই স্টুডেন্ট মুভমেন্টটাকে বন্ধ করে দেওয়ার জন্যই, ছাত্র আন্দোলনকে বন্ধ করার জন্যই কার্লাইল সার্কুলার এসেছিল। সুতরাং ছাত্র সমাজ, নারী সমাজ, এরাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল স্বদেশী আন্দোলনে।
তো আজকে আমরা ডিসকাস করলাম মোটামুটি এই দিকটা। তাহলে স্বদেশী আন্দোলনের প্রভাব কিন্তু খালি ওই সময়ের মধ্যে সীমাবদ্ধ রইল না। শুধু ভেবো না যে স্বদেশী আন্দোলন শুধু বঙ্গভঙ্গকে বিরোধিতা করেই শেষ হয়ে গেল। আমি আগেই বলেছি ছুটির ঘন্টার কথা। স্বদেশী আন্দোলনের ছুটি কিন্তু হলো না। স্বদেশী আন্দোলনের প্রভাব কিন্তু পরবর্তীকালেও আমরা দেখতে পেলাম। কোথায় দেখতে পেলাম? একটা দিক আমি আগেই বলেছি, মহাত্মা গান্ধীর আন্দোলনের মধ্যে এই বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ভাবধারার একটা প্রভাব আমরা দেখলাম। আমি ফেসটাও বলে দিয়েছি তোমাদের আগে, যে গান্ধীজিকে প্রভাবিত করলো এই আন্দোলন, এবং তার সঙ্গে এই আন্দোলনের সূত্র ধরেই কিন্তু এই আন্দোলনই একটা কারণ হয়ে উঠল কিসের? চরমপন্থী মতবাদের উদ্ভবের। চরমপন্থী মতবাদ বা রাইজ অফ এক্সট্রিমিস্ট থট, এই যে চরমপন্থী মতবাদের উদ্ভব ঘটল 1905 থেকে 1919 অবধি যারা ভারতের রাজনীতিকে কন্ট্রোল করলো চরমপন্থীরা, এই চরমপন্থী মতবাদের এক উদ্ভবের অনেক কারণ ছিল। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ওয়াজ পার্টিশন অফ বেঙ্গল, বা তার বিরুদ্ধে এই স্বদেশী আন্দোলন। তাহলে স্বদেশী আন্দোলনের প্রভাব কিন্তু শুধু ওইটুকু জায়গায় সীমাবদ্ধ নয়। স্বদেশী আন্দোলনের প্রভাব কিন্তু সারা জাতীয় আন্দোলনকে প্রভাবিত করেছে। আমরা কিভাবে করেছে আমি ফেজ অনুযায়ী বলেছি। একেবারে 47 পর্যন্ত শুরু হয়েছিল আগে থেকেই, কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী যে স্বদেশী আন্দোলন সেটা যেমন চরমপন্থী মতবাদের উদ্ভবের একটা কারণ হয়ে উঠল, তেমনি আবার মহাত্মা গান্ধীর মতো এত বড় একটা আন্দোলন, মহাত্মা গান্ধীর আন্দোলন, তাকেও প্রভাবিত করলো। সুতরাং ভালো করে পড়ো, অন্যান্য টপিক নিয়ে আমি আরও আসবো। ভালো করে তৈরি হও পরীক্ষার জন্য। সামনে তোমাদের বিসিএস তো তোমরা অনেকেই দেবে, বিসিএস ছাড়াও তোমাদের আরও বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো ভালো করে দেখতে হবে। আমি আগেই বলে দিয়েছি স্বদেশী আন্দোলন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ভালো করে পড়ো, আমরা আরও টপিক নিয়ে আসবো। আজকে এত পর্যন্তই, ভালো থেকো সবাই।